দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই ভবঘুরে। বাঙালি দ্বিপুরা, দীঘা, পুরী, দার্জিলিং। আমরা যাব পুরীতে, অর্থাৎ পুর। এই বাঙালি দ্বিপুদার মধ্যে পুরী হচ্ছে একটা আকর্ষণীয় জায়গা। ওড়িশায় এই যে পুরী জেলা ফণীতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফণীর পরে আমরা পুরী বেড়াতে যাব। চলুন দেখে নেওয়া যাক পুরীকে। 2:25-এর হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে করে পুরী চলেছি। হাতে গরম গরম চা আছে। রূপনারায়ণ দেখতে পাচ্ছি। পুজোর সময় বলে কাশফুল চারিদিকে। সন্ধ্যের খাবার। সূর্যাস্ত হচ্ছে ট্রেনে যেতে যেতে এক অপরূপ দৃশ্য। রাত্রের খাবার চলে এসছে। রাত 10:30টায় পুরী এসে পৌঁছলাম। লাগেজ নিয়ে এগিয়ে চলেছি। স্টেশনে থেকে বাইরে আসার সময় দেখতে পেলাম ভালো মতোই সাজানো হয়েছে পুরী স্টেশন। পুরীর সমুদ্র পাড়ের রাস্তা ধরে এগিয়ে চলেছি হোটেলের দিকে। পরদিন সকালবেলায় চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে। চারিদিকে পর্যটকদের ভিড়।
মাঝে মাঝে ঢেউয়ের শব্দ আমাদেরকে শিহরণ জাগাচ্ছে। পর্যটকদের জন্য উটের ব্যবস্থা। সমুদ্রের জল যখন আছড়ে পড়ছে দেখা যাচ্ছে ফেনা হয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ চোখে পড়ল ঘূর্ণিঝড় ফণীর ভয়াবহ এক ধ্বংসলীলার দৃশ্য। হোটেলটির কি অবস্থা করেছে দেখুন। কাঁচগুলো ভেঙে পড়ে আছে। ঘূর্ণিঝড় ফণীর আতঙ্ক পুরীতে সব থেকে বেশি ছিল। কিছু কিছু হোটেল এখনো রং করা হচ্ছে যাতে পর্যটকরা আবার আসতে পারে। চলে এসেছি পুরীর বাজারে। এসেই দেখলাম এখানেও দুর্গাপুজো হচ্ছে। পুরীর বাজারে এসে খাজার দোকান দেখবেন না তা কখনো হয় না। আর কাকাতুয়ার দোকানে খাজা হচ্ছে এখানকার বিখ্যাত। এছাড়াও আরো অন্যান্য নানা রকমের মিষ্টি রয়েছে। বাইরে থেকে জগন্নাথের মন্দিরকে ক্যামেরায় ধরা হলো। দেখা গেল রাত্রিরের মন্দির বেশ দারুণই লাগে। বাজার ধরে এগোচ্ছি, হঠাৎ চোখে পড়লো একটা শপিং কমপ্লেক্স। এই শপিং কমপ্লেক্সটা বিশেষত্ব হচ্ছে উপরে দেখুন একটা গরুরের মূর্তি জগন্নাথ মন্দিরের দিকে তাকিয়ে নমস্কার করছে। উপরে উঠে দেখলাম একটা রেস্তোরাঁ, নিচে রয়েছে বিভিন্ন শাড়ির দোকান, কোনারকের রথের চাকা, ফিলগিরির কাজ করা। একটি দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। ভেতরে ঢুকে দেখি বিভিন্ন ধরনের ফিলগিরির কাজ, নানা ধরনের আংটি, হার। বাইরে এসে ঝিনুক, শাঁখ দেখে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম।
দোকানে এসেছি, এদিকে শাঁখের বিভিন্ন ধরনের আওয়াজ শুনবো না, তা কি হয়? রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। একটি লোক আবির দিয়ে রঙ্গোলি করছে। আমি ছবি তুলছি দেখে পাশে আরও একজন ছিলেন, তিনিও রঙ্গোলি করতে শুরু করে দিলেন। ক্যামেরায় ধরা পড়ে গেল সেই ছবি। অসাধারণ হাতের কাজও বটে। আমরা চলে এলাম জগন্নাথের পিসির বাড়ি। দূরে দেখা যাচ্ছে ব্রহ্মচারী আশ্রম। চলে এসেছি ব্রহ্মচারী আশ্রম। এইসব দেখে আমরা এগিয়ে চলেছি জগন্নাথের মাসির বাড়ির কাছে। জগন্নাথের মাসির বাড়ি থেকে জগন্নাথের মন্দির পর্যন্ত রথ টানা হয়। এখানে জগন্নাথের রথ রাখা হয়। চলে এসেছি মাসির বাড়ি। বাইরে সেই রথের চাকা। আমরা এই সমস্ত দেখে এবার ফিরে চলেছি হোটেলে। পুরী যাওয়ার জন্য কয়েকটা ভালো ট্রেনের সময়সূচি দেওয়া হলো। পুরীতে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শান্তিনিবাস। পুরী থেকে কোণারকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আমরা যাব একটা ছোট সুইফট গাড়িতে করে। চলে এসেছি গুরুদেশ্বর মন্দির। কোণারক যেতে গেলে চন্দ্রভাগার ওপর দিয়ে যাওয়াই ভালো, তাই মাঝখানে এটা দেখে নিলাম। গুরুদেশ্বর মন্দির শিবের মন্দির। আমরা পৌঁছে গেলাম চন্দ্রভাগা মোহনায়। এই হলো চন্দ্রভাগা মোহনা। জলটা দেখুন কিরম সবুজ। কয়েকজন পর্যটকের আনাগোনা।
আমরা যখন গেছি তখন অতটা ভিড় না হলেও এখানে ভালোই ভিড় হয়। ওড়িশায় এই যে সমুদ্র দেখছেন, এই যে সমুদ্রটা এত শান্ত, এই শান্ত সমুদ্রই একসময় হয়ে উঠেছিল উত্তাল, হয়ে উঠেছিল বিধ্বংসী। চিহ্ন রেখে গেছে অসংখ্য ধ্বংসলীলা, কারণ তখন এসেছিল ফণী। হ্যাঁ, ফণী, সেই ঝড়, সেই ধ্বংসলীলা আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছে। ওড়িশায় এই যে ফণী আতঙ্ক, এই যে তাণ্ডব লীলা, এরপরে ওড়িশা কিন্তু তাদেরকে স্বাভাবিক করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি এখনো পেরে ওঠেনি সেই সমস্ত স্মৃতিচিহ্নগুলোকে ভুলে যেতে, পেরে ওঠেনি আবার স্বাভাবিক জীবনযাপনে আসতে। চেষ্টা করেছে তারা বারবার, আজও চেষ্টা করে যাচ্ছে। মাঝে মাঝে মনের মধ্যে আর চোখের সামনে সেই সমস্ত স্মৃতিচিহ্নগুলো ভেসে উঠছে, বারবার কাঁদাচ্ছে আর বলে দিচ্ছে, আমি সেই ঝড়, আমি সেই ফণী, যার জন্য সমুদ্র হয়ে উঠেছিল এই রকম উত্তাল। চন্দ্রভাগায় পালতোলা নৌকো হঠাৎ চোখে পড়তেই ধরা পড়ে গেল ক্যামেরা। ডাব খেলাম, বেশ ভালোই ডাবের পসরা, তার সঙ্গে কাজু বাদামের পসরা। এই চন্দ্রভাগা মোহনাতে কিছুক্ষণ ঢেউয়ের খেলা দেখে আমরা কোণারকের দিকে রওনা হলাম। কোণারকের সূর্য মন্দির দেখুন, এর ইতিহাস, কিভাবে এই সূর্য মন্দির কোণারকে তৈরি হলো। এটি কোণারক স্টেট মিউজিয়াম থেকে তোলা। उन्हें पास ही में एक कुटिया दिखाई पड़ती है, जहाँ एक बूढ़ी औरत से उनकी भेंट होती है। शिवरी सांतरा पानी मांगते हैं। बूढ़ी औरत पानी के साथ गरम गरम भोजन भी लेकर आती है। वे थाली के बीच में हाथ डालते हैं, जिससे उनका हाथ जल जाता है। तब वो बूढ़ी औरत मुस्कुराकर कहती है, तुम तो शिवरी सांतरा की तरह बीच से भोजन उठाकर खा रहे हो। ये सुनकर शिवरी सांतरा को अपनी भूल का एहसास होता है। तत्पश्चात वो किनारे से पत्थर डलवाना शुरू करते हैं और मंदिर निर्माण का कार्य तेजी से आगे बढ़ने लगता है। दूसरी तरफ कलिंग के उत्तर के राज्यों के नवाबों के बार-बार राज्य पर आक्रमण हो रहे थे। इन आक्रमणों से क्रोधित होकर नरसिंहदेव अपनी विशाल सेना को लेकर युद्ध के लिए निकल पड़े।
परास्त कर दिया और उनसे प्राप्त सारा धन अपने कब्जे में लेकर सूर्य मंदिर के निर्माण कार्य में लगा दिया। 1200 कारीगरों के अथक प्रयास से 12 साल बाद विशाल और भव्य सूर्य मंदिर बनकर तैयार हुआ। उस समय के लोगों में वास्तु शास्त्र, ज्योतिष शास्त्र और खगोल शास्त्र का जो ज्ञान था, उसे देखकर आज के बड़े बड़े वैज्ञानिक भी आश्चर्यचकित रह जाते हैं। कई प्रयासों के बाद भी मंदिर के गुंबद पर कलश स्थापित नहीं हो पा रहा था। क्रोधित नरसिंह देव ने आदेश दिया कि कल प्रातः काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सर धड़ से अलग कर दिए जाएंगे। सभी शिल्पकार घोर चिंता में डूब जाते। কোণারকের সূর্য মন্দিরের গায়ে কাজ খোদাই করা, এগুলো বিভিন্ন নকশা। ভারতের কোথায় কোথায় সূর্য মন্দির রয়েছে সেগুলো এখানে দেখানো হলো। ভারতের বাইরে কোথায় কোথায় সূর্য মন্দির আছে এগুলো সেই সমস্ত জায়গার নাম দিয়ে লেখা রয়েছে। জানেন কি, চন্দ্রভাগা সৈকতকে বলা হয় সোনালী সৈকত, কারণ এখানে সূর্যাস্তের সময় সৈকতের বালি সোনার মতো চিকচিক করে। পুরী, চন্দ্রভাগা, কোণার্ক যাওয়ার রাস্তাটির নাম মেরিন ড্রাইভ। কোণার্ক সূর্য মন্দির একটি অভিশপ্ত মন্দির। কোণার্ক সূর্য মন্দিরে একটি বিশাল চুম্বক ছিল। প্রাচীনকালে যে কোনো শত্রু জাহাজ চন্দ্রভাগার কাছাকাছি এলে চুম্বকের আকর্ষণে সেটি বন্দী হতো। কোণার্কে যাওয়ার সেরা সময় ডিসেম্বর থেকে জানুয়ারি, কারণ ওই সময় উষ্ণতা 30 ডিগ্রির নিচে থাকে, বাকি সময়ে উষ্ণতা 50 ডিগ্রির আশেপাশে থাকে। ভুবনেশ্বরে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে সিদ্ধেশ্বর মন্দির, মুক্তেশ্বর মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলিগিরি। এইসব দেখে আমরা ফিরে যাব সেই পুরীতেই। ভুবনেশ্বরের পথে এগিয়ে চলেছি কোণারক থেকে। প্রথমেই যাব খণ্ডগিরি। চলে এসেছি খণ্ডগিরিতে। বিভিন্ন ধরনের কারুকার্য করা দেখে বেশ আকর্ষণীয় লাগলো। দূরে দেখা যাচ্ছে উদয়গিরি। খণ্ডগিরি আর উদয়গিরি পাশাপাশি দুটি পাহাড়। আমরা আর উদয়গিরিতে উঠলাম না, খণ্ডগিরি থেকেই উদয়গিরির ছবিটা তুলে নিলাম।
এটা হলো বাঘ গুম্ফা, অর্থাৎ বাঘেদের গুহা। দূরে দেখা যাচ্ছে ধবলগিরি। খণ্ডগিরি থেকে পুরো ভুবনেশ্বর শহরটাকে এক ঝলকে দেখে নেওয়া যায়। এতে কিছু প্রাকৃতিক দৃশ্য চোখে পড়ল। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ভুবনেশ্বর এয়ারপোর্ট। প্লেন উঠছে, আবার সেই প্লেনই নামছে ভুবনেশ্বর এয়ারপোর্টে। এবার চলে এসেছি রাজারানী মন্দিরে। একে হরগৌরী মন্দিরও বলা হয়। তার পাশেই সিদ্ধেশ্বর মন্দির। ভুবনেশ্বরে এসেছেন অথচ সিদ্ধেশ্বর মন্দির দেখেননি? দেখে নিন, কারণ এটি খুব উল্লেখযোগ্য একটি মন্দির। পাথরের কারুকার্য দেখবার মতো। এরই ঠিক পাশে 5টা ছোট ছোট মন্দির রয়েছে। এই মন্দিরেরই ঠিক পিছনে রয়েছে মুক্তেশ্বর মন্দির। মুক্তেশ্বর মন্দিরের কারুকার্য, বিশেষ করে এর ওপরে যে সিংহগুলো রয়েছে সেগুলো দেখবার মতো। বিভিন্ন ধরনের কারুকার্য দেয়ালে সজ্জিত, খোদাই করা। দেখে মনে হয় যে এখানকার কারুকার্যগুলো যারা করেছিলেন তারা কতটা শিল্পকে ভালোবেসেছিলেন। এবার ফিরে চলেছি হোটেলের দিকে। পথে পড়লো রাজভবন। ভুবনেশ্বরেও প্রচুর দুর্গাপুজো হয়, তারও কিছু টুকরো টুকরো প্রমাণ মিলল। পুজোর ছুটিতে কলকাতা ছেড়ে আসতে ইচ্ছা হয় না, কিন্তু ভুবনেশ্বরে দুর্গাপুজো দেখে মনটা ভালো হয়ে গেল। জানেন কি, কোণার্ক, পুরী, ভুবনেশ্বর একটি ত্রিভুজের 3টি বিন্দুর মতো, তাই একে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলে। ভুবনেশ্বর ভারতবর্ষের 3য় পরিকল্পিত শহর। জার্মান স্থপতি ওট্টো কোনিগসবার্গার এই শহরের পরিকল্পনা করেছিলেন। উড়িষ্যার রাজধানী শহরের আদি নাম কলিঙ্গ। ভুবনেশ্বরকে মন্দিরের শহরও বলা হয়। ভুবনেশ্বরের নামটির উৎপত্তি ত্রিভুবনের কথা থেকে। ত্রিভুবন কথাটির অর্থ হল ভগবান শিব। ভুবনেশ্বর এবং কটককে যমজ নগরীও বলা হয়। ভারতের দ্বিতীয় কাশ্মীর দারিংবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম
রাত্রিবেলা। পুরী থেকে দারিংবাড়ির দূরত্ব 400 কিলোমিটার। আমরা যাব বালুগাঁও হয়ে, কারণ বালুগাঁওয়ে কালিজাই দ্বীপ আছে। সেখানে কালিজাই মন্দির থেকে একটা দুর্দান্ত দৃশ্য দেখতে পাওয়া যায়। পথে যখন সকাল হলো দেখলাম চারিদিকে গাছ উপড়ে পড়ে রয়েছে। এগুলো সবই ফণীর নিদর্শন। হাই রোডে উঠতেই পাহাড় চোখে পড়ল। এই হচ্ছে ভাগ্নে পাহাড়। চিন্তার কারণ নেই, পাশেই আছে মামা। পাহাড়ের প্রকৃতি, সেখানে কিছু পাতা, কিছু ছোট ছোট ফুল গাছ ইত্যাদির ছবিও চোখে পড়ল। চলে এসেছি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। চিল্কা নাম তো শুনেছেন, তবে চিল্কার দুটো জায়গা আছে। একটা হচ্ছে দক্ষিণ চিল্কা, কিন্তু সেই চিল্কায় ডলফিন, বার্ড আইল্যান্ড এগুলো দেখার উপযুক্ত বটে। সেখানে ক্যামেরা নিয়ে গেলে ক্যামেরায় আপনি কিছুই ছবি তুলতে পারবেন না, এতটাই ঢেউ। এই চিল্কা হচ্ছে পশ্চিম চিল্কা। এই চিল্কা থেকে আমরা যাব কালিজাই দ্বীপে। প্রায় সময় লাগে 45 মিনিট। ছোট ছোট নৌকো আছে, স্পিড বোট আছে। কালিজাই দ্বীপের দিকে রওনা দিয়েছি। পাহাড় একেবারে জলের নিচে মিশেছে। বক, ছোট ছোট পাখি চোখে পড়ছে। চলে এলাম কালিজাই দ্বীপপুঞ্জে। এবার ফিরে যাওয়ার সময়, ব্রেকফাস্ট করতে হবে। এখানকার জলের নিচে এই যে শ্যাওলাগুলো দেখবার মতো। এবার খেয়ে দিয়ে আমরা চলে গেলাম নারায়ণী মন্দিরে। নারায়ণী মন্দির থেকে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রথমেই যে শহরটি চোখে পড়বে, সেটাকে শহর না বললেও জনপদ বলা চলে, সেটির নাম কালিকট। চারপাশে সবুজ পাহাড়, চলে এসেছি আশকায়। দারিংবাড়ি যেতে গেলে আশকা দিয়ে যেতে পারেন,
অথবা যদি শুধু দারিংবাড়ি বেড়াতে যান তাহলে ব্রহ্মপুর থেকেও যেতে পারেন। আজকার পরে পড়বে ভঞ্জনগর। হঠাৎ করেই দেখলাম বিশাল বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেই চোখে পড়লো একটা জলপ্রপাত। আসলে মেঘের ওপর দিয়ে যাচ্ছি তো, তাই বৃষ্টিটা যেন একটু বেশিই পড়ছে। আমরা ভয়ে ভয়ে এগোচ্ছি, কারণ দারিংবাড়িতে যদি বৃষ্টি পড়ে তাহলে ভালো ভিউ আসবে না। সামানবাড়ি। অবশেষে আমরা চলে এলাম
সিনিক ভিউ পয়েন্ট। তাই বাড়ি ফিরছি। বাড়ি বলতে হোটেল আর কি। আমাদের ওড়িশা ভ্রমণ এখানেই শেষ। জানেন কি, দারিংবাড়িকে বলা হয় ভারতের দ্বিতীয় কাশ্মীর। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি 3000 ফুট উপরে অবস্থিত বলে এখানে মেঘের ছোঁয়া মেলে। জানুয়ারি মাসে এখানে তুষারপাতও হয়। আশকাকে সৌন্দর্যের রানী বলা হয়। চিলিকা হ্রদ ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ। চিলিকা হ্রদ পরিযায়ী পাখিদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র। কালিজাই দ্বীপের নামের পিছনে একটি কারণ আছে। ইতিহাস অনুযায়ী জাই নামের একটি সদ্য বিবাহিতা যুবতী তার পিতার সাথে স্বামীর কাছে যেতে চেয়েছিল। তার স্বামীর বাড়ি ছিল এই চিলিকা হ্রদেরই একটি দ্বীপে। তাই তারা নৌকা করে সেখানে যাচ্ছিল। কিন্তু যেহেতু ওই এলাকায় প্রচুর ঘূর্ণিঝড় হয়, তারাও এক অতি প্রবল ঘূর্ণিঝড়ের মাঝে পড়ে নিখোঁজ হয়ে যায়। তাই ওই দ্বীপকে বলা হয় কালিজাই দ্বীপ। দারিংবাড়িতে থাকার জন্য কয়েকটি রিসর্ট এবং হোটেলের নাম দেওয়া হলো। কিভাবে যাবেন ভাবছেন? তাড়াতাড়ি দেখে নিন কোন কোন ট্রেনে করে দারিংবাড়ি যাওয়া যায়।